এই দিদির মুখ থেকেই পুরোপুরি ঘটনাটা শোনাবো। সেই দিনটা কতটা ভয়ানক ছিল। আর কি হয়েছে, এত লোকজন কেন? ওই বলতে বলতে আমি যে সেই অজ্ঞান হয়ে গেলাম, আর আমি কিছু জানি না। আমি নিজের কানে শুনিও নি যে ওর কিছু হয়েছে কিনা। বড় ছেলে কিন্তু প্রতিবন্ধী, ছোট থেকে প্রতিবন্ধী। না, ওর 3 বছর বয়সের সময় মাথায় সাইকেল পড়েছিল। অনেকবার ভুল করে ফেলেছি দিদির কাছে প্রশ্নগুলো জিজ্ঞেস করে। মানে সে কল্পনা করা যায় না যে কি আর দৃশ্য, সে দৃশ্য বলা যায় না। আর টাকা পয়সা যদি পেতে হয় তাহলে তার চেয়ে দ্বিগুণ টাকা খরচা করতে হয়। মানে ফ্যামিলিটা একদম একেবারে পুরো একদম মাটি হয়ে গেছে। Hello everyone, welcome back to my another vlog. This is Chandan and you are watching Vlogging Dunia. তো আজকে আমি আছি সুন্দরবন ঝড়খালিতে। তো আপনাদেরকে আজকে সুন্দরবনের একটা বেদনার গল্প শোনাবো। তো এই সুন্দরবন কথা শুনলেই আপনাদের মাথায় যেটা আসে বা সবার মাথায় যেটা আসে সেটা হলো ম্যানগ্রোভ আর রয়্যাল বেঙ্গল টাইগার। তো আজকে যে গল্পটা শোনাবো তার সঙ্গে এই দুটো জিনিসেরই অনেক সম্পর্ক আছে। ভালো আছেন আপনি? জামা প্যান্ট পরেছিলি তো? হ্যাঁ, এই কোথায় যাচ্ছি ছুটে? ওই দোলনায় গিয়ে বসবো। তো এতক্ষণ আপনারা যে মানুষগুলোকে দেখলেন, এই মানুষগুলোর একটা করুণ কাহিনী আছে বা গল্প আছে, যেটা শোনাতেই আমরা এসেছি। তো ব্যাপারটা আমি একটু বলে রাখি আপনাদেরকে, পরে ডিটেলসে জানবো। এই পরিবারের একজনকে বাঘ বা যাকে আমরা দক্ষিণ রায় বলি নিয়ে চলে গেছে, সে ফিরে আসতে পারেনি। মানে খুবই করুণ কাহিনী। আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই শেষ অবধি দেখতে ভিডিওটা। তো আমার সঙ্গে যারা যারা আছে তাদেরকে প্রথমে একবার পরিচয় করে নিই, তারপরে এই মানুষগুলোর সঙ্গে পরিচয় করবার, এই মানুষগুলোর কাছ থেকে সেই ঘটনা শুনবো যেটা শোনার জন্য আমরা এসেছি। তো আমার সঙ্গে আছে, পাশে আছি সুন্দরবনের যে সংস্থা আছে আমাদের এখানে, তারই দুজন মেম্বার বা সদস্য। তো এনারা কিন্তু রোদ, ঝড়, জল, বৃষ্টি সবসময় সুন্দরবনের যে মানুষগুলো অসহায় বা অবহেলিত মানুষগুলো আছেন তাদের পাশে থাকেন সবসময়। তো সেই মানুষগুলোর সঙ্গে আমি এখানে এসেছি। ইনি হচ্ছেন জয় দত্ত। ওই বললাম যে পাশে আছে সুন্দরবন যে সংস্থা আছে তার একজন সদস্য, আর একজন আছেন সুমিত মোল্লা। তো উনিও কিন্তু সেই পাশে আছে সুন্দরবন যে সংস্থা তার একজন সদস্য। এই দুজন দাদাই আমাকে এখানে নিয়ে এসেছেন। তো যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে। ছেলের নাম কি? জিৎ রায়। জিৎ রায়। আপনার নাম? কবিতা রায়। কবিতা রায়। আর কে আছেন আপনাদের পরিবারে? ওই ছোট ছেলে। ছোট ছেলের নাম কি? বলো তোমার নাম। তোমার নাম কি? শুভজিৎ রায়। শুভজিৎ রায়। রায়। আর কে আছে? আমি বর্ষা। আসো এদিকে আসো। মেয়েটাকে নিতে হবে না, মেয়েটা থাকবে। থাকবে? আচ্ছা ঠিক আছে। বর্ষা রায়, তাই তো? আচ্ছা, কতদিন আগে হয়েছিল ঘটনা? 2018 সালে 13 ফেব্রুয়ারি। 2018 সালে 13ই ফেব্রুয়ারি। তো 2018 সালে 13ই ফেব্রুয়ারি কী হয়েছিল অনেকের হয়তো জানতে ইচ্ছা করছে বা অনেকে হয়তো বুঝে গেছেন। তো আপনাদেরকে এই দিদির মুখ থেকেই পুরোপুরি ঘটনাটা শোনাবো যে সেই দিনকারে দিনটা কেমন ছিল বা সেই দিনটা কতটা ভয়ানক ছিল। আমি মানে কখনো চাইনি যে সেই দিনটার কথা দিদিকে আবার মনে করাই। বাট আমার মনে হয় যে প্রত্যেকের জানা উচিত, যারা সুন্দরবনের বাসিন্দা বা যারা ওই বনের উপরে বা মাছের উপরে যাদের পরিবার নির্ভরশীল, তারা কতটা রিস্ক নিয়ে সমস্ত কিছু করেন। তারা হয়তো যান, বাট তাদের মনে ভয় থাকে তারা বাড়িতে ফিরতে পারবেন কি না। তো এই বাড়ির একজন সদস্য হয়তো গিয়েছিলেন তাদের পরিবারের বাচ্চা বা তার স্ত্রীর পেটের খিদে মেটানোর জন্য, বাট তিনি আর ফিরে আসেননি। মানে আমি কথা বলতে গিয়ে আমি একটু বেশি ইমোশনাল, তো আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছি। আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা অনেক বেশি বেদনাদায়ক। তো আপনাদেরকে সেই ঘটনাটা শোনাই প্রথমে, তারপরে অনেক কথা আছে। তো সেই কথাগুলো আপনাদেরকে শোনাবো। তো দিদি, সেদিনকারে কি হয়েছিল? সেদিনকার সকালবেলা ছোট ছেলে তো 2 মাস বয়স ছিল। তখন
তখন শরীরটাও ভালো ছিল না, আমি শুয়েছিলাম। তারপরে উঠে বড় ছেলেকে খায় আর আমার মেয়ে ও ছোটো ভাইকে নিয়ে রাস্তায় বসেছিল। তখন আমাদের আমার বড় ভাসুরের বাড়ির কাছে অনেক লোকজন। তখন আমি হাঁটতে হাঁটতে ওইখানে গেছি, আমি বলছি ওখানে এত লোকের কি হয়েছে, কার কি হয়েছে? তা কেউ কিছু বলছে না। তো আমার মেয়ে বলছে মা বাড়ি চলো। তখন তো আমার এই ঘরটা সরকারি ঘরটা হচ্ছিল, এখানে করা ছিল। ওইখানে এসে আমার যেন কেমন একটা শরীরটা লাগছে, আমি বলছি কি আর কি হয়েছে, এত লোকজন কেন? ওই বলতে বলতে আমি যে সেই অজ্ঞান হয়ে গেলাম আর আমি কিছু জানি না। তারপর কি করেছি না করেছি সেগুলো আমি কিছু জানিও না। আমি নিজের কানে শুনিও নি যে ওর কিছু হয়েছে কিনা। মানে লোক দেখেই যে আমার সেই হাত পা অবশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেলাম, আমি আর কিছু জানি না। তারপর পরে যখন চতুর্থর কাজ হবে সেদিনকে শুনলাম লোকজন বাড়ি। আমি বুঝতে পারছি না আমি কোনো অপরাধ করছি কিনা দিদিকে সেই দিনকে মনে করিয়ে দিয়ে। আর মানে কি জিজ্ঞেস করে বুঝতে পারছি না। আপনাদেরকে জানানো মনে হয়েছিল দরকার, বাট দিদি মনে করে যতটা কষ্ট পাচ্ছে আমি আর সাহস পাচ্ছি না দিদিকে কোনো প্রশ্ন করি। দিদি আর দু তিনটে প্রশ্ন ওই দিনকার কথা আমি জিজ্ঞেস করতে চাই না। আমি জানতে চাই যে মানে কি করতে, মাছ ধরতে গেছিলেন নাকি মধু কাঁকড়া ধরতে? আর একাই গিয়েছিলেন? না, পাঁচজন গিয়েছিল, চারজন ফিরে এসছে আর ও ফিরে আসে। সোমবারে গেছিল আর মঙ্গলবারে ভোরবেলা খবর এসেছে। আচ্ছা, চারজন গিয়েছিলেন। তো এই উনি চলে যাওয়ার পর থেকে আজ অবধি আপনাদের সংসার বা আপনার জীবিকা বা আপনার রোজগার বা আপনার যে এই চারটে মানুষ আছেন এনাদের পেট কিভাবে চলছে? ধরো আমার তো ওই বাচ্চাটা তো অসুস্থ, আর আমার ছোট ছেলে খুবই ছোট ছিল, আমার আত্মীয় স্বজনরা পাশে ছিল, এনজিওরা আমার এই ঘরটারগুলো করে দিয়েছিল গ্রাম থেকে, সবাই সহযোগিতা করে। আমার গ্রামের লোকও আমার প্রচুর সহযোগিতা করেছে এই ঘরটারগুলো ঠিক করে। আমার মাথা বোঝার মতো জায়গা ছিল না, গ্রাম থেকে সবাই কালেকশন করে টরে আমার। আচ্ছা, আপনাদের যেটা জানি রাখি, এই দিদির যিনি বড় ছেলে এক্ষুনি বসেছিল চেয়ারে, তো বড় ছেলে কিন্তু প্রতিবন্ধী। আর দিদি ও কি ছোট থেকে প্রতিবন্ধী? না, ও 3 বছর বয়সের সময় মাথায় সাইকেল পড়েছিল। সাইকেল? হুম, সাইকেলের কাছে গিয়ে সাইকেল টান দিয়েছিল না কি করেছিল জানি না, যখন আওয়াজ হয়েছে তখন ছুটে গিয়ে দেখে ও সাইকেলের নিচে অজ্ঞান হয়ে আছে। তারপরে 6 মাস পরের থেকে আস্তে আস্তে এরকম হয়ে গেছে। তারপর ওর বাবা চিকিৎসা করাতো, তারপর ওর বাবা চলে যাওয়ার পরে আর চিকিৎসা বন্ধ হয়ে গেছিল। এখন ওর বয়স কত? 16 বছর। 16 বছর। কথা বলতে পারে? না, কথাও বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারে? হ্যাঁ, আমি ডাকলে টাকলে বোঝে। ওর যদি কোনো কিছু দরকার হয় কিভাবে বলে আপনার? আমার বুঝে নিতে হয়, ছোটোর থেকে দেখছি তো ওইভাবে আমার বুঝে নিয়ে যেতে হয়। ওর খিদে লাগলে আর অন্য অন্য সমস্যাগুলো সব আমার বুঝতে হয়। ও আচ্ছা। তো একটা পরিবার কতটা অসহায়, মানে আমি জাস্ট আপনারা যারা দেখছেন আপনারা কিছু অল্প কিছুতেই মনে করেন যে আমি কিছু পাইনি, ভগবান আমাদের কিছু দেয়নি, কিন্তু এই পরিবারগুলোর সঙ্গে যখন দেখা হবে বা এই পরিবারের গল্পগুলো যখন আপনারা শুনবেন তখন কি আপনারা সত্যি বলবেন যে আপনারা কিছু পাননি? আমাদের সব কিছুই আছে, আমরা সব কিছুই পাচ্ছি, তারপরও আমরা নেই করি, কিন্তু যাদের সত্যি নেই তারা কিন্তু এখনও তাদের সেই জীবন সংগ্রাম সেটা চালিয়ে যাচ্ছে। মানে আমি অনেক কিছু প্রশ্ন ছিল মনের মধ্যে, বাট আমি দিদিকে করার সাহসই পাচ্ছি না। দিদি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সেই আবার আপনাকে সেই দিনে নিয়ে গেলাম। সেই দিনটা আমি ভাবছিলাম যে আপনি হয়তো মনে করলে কষ্ট পাবেন, কিন্তু
এতটা কষ্ট পাবেন বা এইভাবে কষ্ট পাবেন আমি কখনো ভাবতে পারিনি। তার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি চাইনি আপনাকে কষ্ট দিতে। আমি শুধুমাত্র চেয়েছিলাম যে আমার যারা দর্শক আছেন তাদেরকে জাস্ট আপনার গল্পটা শোনাতে, যে একটা মানুষ কতটা অসহায় হলে তার সব কিছু ছেড়ে জঙ্গলে গিয়ে কাঁকড়া বা মাছ ধরেন। তারা ফিরে আসবেন কি না সেটাও তারা কিন্তু ভাবেন না, কিন্তু পরিবারের জন্য একজন কত কিছু করতে পারেন। তো এটাই আমার জানানোর উদ্দেশ্য ছিল, বা আমার নিজেরও জানার উদ্দেশ্য ছিল। তো আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কি বলবো, আর এখন আপনার হাজব্যান্ডের সঙ্গে যারা গিয়েছিলেন তারা কি এখনো যান কাঁকড়া ধরতে? আমি ঠিক জানি না। আচ্ছা, ওনাকে কি বাড়িতে আনা হয়েছিল নাকি খুঁজেই পাওয়া যায়নি আর? না, আপনাদেরকে একটা শুধু কথা বলবো, যদি কখনো সময় পান, সুযোগ পান, এইসব মানুষগুলোর একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এখানে আসার পর না আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, আমার গলা আটকে আসছে, গলা বেঁধে আসছে, যে কতটা অসহায়ভাবে রয়ে গেছেন মানুষগুলো এতগুলো বছর, এখনও সামনে অনেক বছর পড়ে আছে। দিদি একা সংসার চালিয়ে যাচ্ছেন, একা লড়াই করে যাচ্ছেন। এই মানুষগুলো, দিদি তাহলে এখন আপনার আপনি কি করছেন এখন? এই টুকটাক যা কাজ পাই তাই করি। জোগাড়ের কাজ, দিনমজুর, হ্যাঁ, এছাড়া তো আর কোনো ইনকাম নেই। সরকার থেকে কোনো সাহায্য পেয়েছিলেন? না, সরকার থেকে সাহায্য পাইনি। সরকার থেকে সাহায্য পাননি, এই কথাটা আমি শুনবো আমি কখনো ভাবিনি। একটা মানুষ চলে গেলেন, কিন্তু একটু কেউ সরকার, কি বলবো, কাকে দোষ দেবো? তো যাই হোক দিদি, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি না বুঝেই আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। শুধুমাত্র নিজেকে জানার জন্য আর সবাইকে জানানোর জন্য আপনারা কতটা অসহায় আছেন। তো আমরা দিদির জন্য সামান্য কিছু, একদমই অতি সামান্য, আমার যতটা আমার সাধ্যের মধ্যে আছে সেই জিনিস আমি দিদির জন্য এনেছিলাম। তো আমরা সেটা দেব, কিন্তু আমি বলবো যে আমার মনে হয় যে এই ভিডিও জানি না আপনারা যারা দেখছেন আপনারা কতটা ফিল করতে পারছেন ব্যাপারগুলোতে। আমি কথা কি বলবো, আমি কি জিজ্ঞেস করব, কি আপনাদেরকে বলবো, সব কিছু গুলিয়ে ফেলেছি। আমার মাথাতে এখন আর কিছু নেই। আমি শুধু ভাবছি যে অনেক বড় ভুল করে ফেলেছি দিদির কাছে প্রশ্নগুলো জিজ্ঞেস করে, আমার উচিতই হয়নি। তারপরেও আমি আশা করি যে দিদি আমাকে ক্ষমা করে দেবেন। আমি কখনোই চাই না কোনো মানুষকে অজান্তেও কষ্ট দিতে, বাট দিদি কষ্ট পেলেন, এর জন্য বেশি খারাপ লাগছে। দিদি, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি দিদি। তো এই গ্রামেরই একজন বাসিন্দা, দিদিদের যে বাড়ি তার পাশেই বাড়ি। ওনার সঙ্গে একটু কথা বলে নিই, কারণ দিদি যেহেতু বলতে গিয়ে ভেঙে পড়েছেন, কান্না করছিলেন, তো দিদিকে আমার ডিস্টার্ব করাটা উচিত মনে হয়নি। তো অনেক কিছু জানা ছিল, কিন্তু সেটা তো জানা একদম সম্ভব হলো না। আর মন থেকেও চাইনি যে দিদির কাছে আর একটাও প্রশ্ন করি। আঙ্কেল, আপনার নাম? কালাচাঁদ মণ্ডল আমার। কালাচাঁদ মণ্ডল। আচ্ছা, এই ঘটনাটা 2018 সালে হয়েছিল? 2018 হয়েছিল। ওই সকাল 9টার দিকে, 9টার দিকে খবর পাই আমরা, লোকের মুখে খবর পাই যে ও কবির অ্যাক্সিডেন্ট হয়েছে। তা সেটা গোপনের সাথে ছিল। পরক্ষণে পরে আস্তে 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 লোকের মুখে মুখে জানা গেল। তারপরে আমার ছেলেও সঙ্গে ছিল। আমার ছেলে সঠিকভাবে ও শরীরটা অসুস্থ ছিল, ঘুমোচ্ছিল। ও পরক্ষণে শোনে যে কবির নেই, কবির পায়খানা করতে গেছিলো। পায়খানা অবস্থা, ওই অবস্থায় ওকে মোটামুটি বাঘে লোকের পথে চেপে অপার দিকে ফেলেছিল। ফেলে দিলে তারপরে ওরা সবাই ছিল, ওরা উঠে দেখে যে আর ওর নেই। আর তখন ওরা তখন করেনি, তখন ওরা তড়িঘড়ি করে ওখান থেকে ওরা
লোকো ডিঙি ঠেলে ফেলে নিয়ে ওরা আস্তে আস্তে বাড়ি দিকে চলে আসে। খুঁজতে গেছিল মানে দেহ? না খুঁজে যায়নি আর। আর খুঁজতে যায়নি। তা আপনার কি ছেলে এই দাদার সঙ্গে ছিলেন? ছিল, আমার ছেলে ছিল, তো ওনারা কজন গিয়েছিলেন? 4 জন গেছিল, দাদাকে নিয়ে 4 জন, টোটাল 4 জন। 4 জন গেছিল। আচ্ছা, সবসময় কি যেতেন? হ্যাঁ, সবসময় যেত ওরা। ওই দিন আমার ছেলেটার শরীরটা অসুস্থ ছিল, মানে ও ওষুধপত্র নিয়ে তারপর নিয়ে গেছিল কিনে। আচ্ছা, এইটাই কি পেশা নাকি মাঝখানে অন্য কাজ করতেন? মাছ কাঁকড়া মাতো পরে ওই কাড়া জালটা তৈরি করে ওরা মোটামুটি ওরাই কাঁকড়া ধরার জন্য গেছিল। এই গ্রাম থেকে কি এরকম ঘটনা আর ঘটেছে? এরকম ধরনের ঘটনা আর ঘটেনি, কাঁকড়া মারার হিসেবে ঘটেনি। এমনি গেছিল, ওই অনাথ ছেলেটির ওরা গেছিলো, ওরও অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওকে তো মোটামুটি ছাড়াই নিয়ে এসেছিলো। হয়েছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এইটাই হচ্ছে খুব মর্মান্তিকভাবে হয়েছে। অল্প বয়সে বাচ্চা, খুব মারাত্মকভাবে এটা। বয়স কত ছিল? বয়স ওর কত ছিল, মানে তখন মানে 20-25 হবে। 20-25 হয়েছে। আচ্ছা, এত ঘটনার পরেও মানুষ কেন কাঁকড়া ধরতে যান বা ওই জঙ্গলে ঢোকে? এখানে মানুষের পেশা তো এইটাই, মানে জীবিকা নির্বাহ করে এই জঙ্গলের পরে বেশি নির্বাহ করে। সরকার থেকে এই যারা এরকম আহত হন বা যারা মাছ ধরতে যান, কাঁকড়া ধরতে যান, তাদের কোনো রকম সাহায্য করেন না? সাহায্য করে, কিন্তু তাদের যদি ওই কাটমাট থাকে, মানে জঙ্গলের পাশ থাকে, তাহলে ওদের কিছু হেল্প করে। তো সে অনেক সমস্যা, সে টাকা পয়সা যদি পেতে হয়, তাহলে তার চেয়ে দ্বিগুণ টাকা খরচা করতে হয়, বুঝতে পেরেছেন? এই হচ্ছে সমস্যা। এটাই হচ্ছে সিস্টেম, মানে কোনো সাহায্য পেতে গেলে যে টাকা সাহায্য দেবে তার থেকে দ্বিগুণ খরচ মানে চলে আসবে। চলাফেরা যে খরচা হবে, তো সেই তারপরে তো কষ্ট তো আলাদা। আর সে তো কষ্ট আলাদা। সমস্ত এই 2 গ্রাম থেকে আমার বোনেরা সবাই মিলে, আমরা গ্রামে প্রচুর লোক মিলে মানে কালেকশন করে মোটামুটি কিছু টাকা রোজগার তুলে দিয়েছিলাম। মানে 20-25 টাকা আমরা তুলে দিয়েছিলাম, যে বেচারিটা বেকার অসহায় হয়ে গেছে, এখন কী করে বাঁচবে, এই করে মোটামুটি এইভাবে চালানো হচ্ছে। উনিও বললেন যে গ্রামের থেকে সবাই খুবই সাহায্য হ্যাঁ, করেছেন আমরা ওনাকে। সবাই একেবারে অক্লান্তভাবে, মানে মানে সে কল্পনা করা যায় না যে কী দৃশ্য, সে দৃশ্য বলা যায় না। এর থেকে অসহায় কোনো কিছু হয় কিনা জানি না, এর থেকে বেদনার কিছু হয় কিনা জানি না। তিনটে বাচ্চা যাদের বয়স এখনো 15-16, ছোট্ট একটু বাচ্চা ছিল। একজনের বয়স হয়তো খুব বেশি হলে কত হবে, 3-4 বছর, একজনের বয়স 15-16 বছর, 17 বছর, আর একজন তো দেখলেনই প্রতিবন্ধী। এরকম একটা পরিবারের কথা আপনাদেরকে শোনাচ্ছি, আমরা জানছি। খুব কিন্তু অসহায়ের ভিতরে আছে মোটামুটি এখন। তখন বাচ্চাটা একদম কোলে, 4 মাসের বাচ্চা, 4 কোলে মাসের বাচ্চা, বাচ্চা। তাহলে একদম ছোট বাচ্চা, আতরে বাচ্চা। হ্যাঁ, ও বাচ্চাটাকে যে কোলে তুলে যে আদর করা করবে, কোলে নেবে, সেরকম পরিস্থিতি তো হয়নি, ছিল না তখন। হ্যাঁ, খুব এর ভিতর মোটামুটি। আর এখন এই মোটামুটি আপনারা আসেন, বা বিভিন্ন সংস্থা থেকে কিছু ওকে দেয়, হেল্প করে, তাতে ওই মেয়ে ছেলেটা মোটামুটি জীবিকা নির্বাহ করে আছে আমাদের। আমরা 1-2 দিনের জন্য সাহায্য করতে পারি বা 1-2 দিন চলবে সেরকম সাহায্য করতে পারি, কিন্তু তার এত বছর পড়ে রয়েছে, এখনো অনেক বছর থাকতে হবে। বাচ্চাগুলো এখনো ছোট, তাদের বড় করতে হবে। আমি আশা রাখবো যে আপনারা যদি কেউ কখনো এই পরিবারের সঙ্গে দেখা করতে আসেন কোনোভাবে, তাহলে অবশ্যই মানে বিরক্ত করবেন না। আমি এসে তো বিরক্ত করে ফেলেছি, খুব কষ্ট পেয়েছেন উনি, আমার উচিত হয়নি এটা। তো আপনারা আসুন, এসে যদি পারেন অবশ্যই সাহায্য করুন। আমার ভিডিও জানি অনেকে দেখেন, তো আপনারা যদি কোনোভাবে সাহায্য করতে পারেন করবেন। আর আমার ফোন নাম্বার তো থাকবেই, আপনি আমাকে ফোন করেও জিজ্ঞেস করে নিতে পারেন যে অ্যাড্রেসটা কোথায় বা কীভাবে আসবেন। এই পরিবারটা খুব অসহায়, মানে এত, মানে অল্প বয়সে বাচ্চাটা চলে গেছে, মানে ফ্যামিলিটা একদম একেবারে পুরো একদম মাটি হয়ে গেছে, একদম ঠিক আছে, পুরো মাটি হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন, মানে যিনি রোজগার করবেন তিনি নেই। তার 3টে বাচ্চা আছে, একজন তার মধ্যে প্রতিবন্ধী, একজনের বয়স 3 বছর, আর একটা মেয়ে সবেমাত্র ফার্স্ট ইয়ারে উঠেছে। তো এই 4 জনের সংসার কী করে সম্ভব? কোনোদিন সম্ভব? এগুলি সম্ভব হয় না। ও আচ্ছা, যে খবরটা আবার পেলাম একটা, যে মেয়েটা আছে ফার্স্ট ইয়ারে উঠেছে, সে পয়সার জন্য ভর্তিও হতে পারেনি কলেজে। মানে আর ওর মার শরীরটাও সবসময় খারাপ যায়, চোখটা মোটামুটি শরীরে এই যে মানে পেটে ব্যথা যন্ত্রণা করে। আমাদের বলেছিল যে, আমাদের একটু ডাক্তার গেছিলাম, তা বললো যে ওইখানে যে আমাদের সঙ্গে তোমরা যেভাবে যাবে, আমাদের সঙ্গে আমার নিয়ে যাওয়ার কথা বলছে, বুঝলেন? আপনাকে ধন্যবাদ। আর আমি চাইবো যে আপনারা পাশে থাকেন যখন, আপনারা অবশ্যই একটু
দেখবেন বা হ্যাঁ, আমরা দেখি তো, আমরা দেখি। সময় করে আসবো। আমরা হয়তো খুব বেশি হলে অল্প কিছু সাহায্য করতে পারি, কিন্তু আপনারা ঠিক সাপোর্টটা আছে, দিতে পারবেন। আমরা সার্ভ আপনারা আসবেন, আর এই পরিবারটাকে যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে আপনারা একটু হেল্প করবেন, এইটাই হচ্ছে আমার আমার অনুরোধ, এইটাই আমার বক্তব্য। তো জানি না ভিডিওটা আপনারা কীভাবে নিয়েছেন। আমার আর অনেক ইচ্ছে ছিল অনেক কিছু জানার, অনেক কিছু বলার, কিন্তু কিছুই পারিনি। তো দাদা ছিলেন যখন, দাদার মুখ থেকে একটু ভালোভাবে শুনতে পেলাম। আর মনে হয় না যে কখনো এই মানুষটার সামনে এসে এই প্রশ্নগুলো করব। না, তো প্রশ্ন করার মতো আপনারা পরিস্থিতি ভালো নেই। আছেন, অনেক ভালো আছেন। কখনো নিজেকে কখনো বলবেন না যে আমরা ভালো নেই, আমরা খারাপ আছি। তো যতটা আছেন ভগবান যা দিয়েছেন সেটা নিয়েই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কেউ এই পরিবারটাকে সাহায্য করতে চান তাহলে অবশ্যই এগিয়ে আসবেন। ধন্যবাদ।